12ই জুনের দুপুরে আমেদাবাদের বিজয় হাসপাতাল চারদিকে অস্থিরতা আর আগুনের শিখায় ঘেরা ছিল, কারণ এয়ার ইন্ডিয়া 171-এর বোয়িং বিমান টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। কিন্তু ধ্বংসস্তূপের নিচে মাটির স্তূপের ওপর একজনের জীবন বেঁচে গিয়েছিল। সে ছিল আহত বিশ্বাস কুমার, যে চোখ খুলেছিল এবং কোনোমতে ধ্বংসাবশেষ ঠেলে সরিয়ে নিজের সিট বেল্ট খুলে উঠে দাঁড়িয়েছিল। বেচারার হুঁশ উড়ে গিয়েছিল যখন সে নিজের চারপাশের দৃশ্য দেখেছিল। সেই এয়ার হোস্টেস এবং যাত্রীরা, যারা কিছুক্ষণ আগে পুরোপুরি মজায় ছিল, সবাই ছাই হয়ে গিয়েছিল। সৌভাগ্যবশত তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছিল, তবুও সেই ধ্বংসস্তূপে ঝোলসেচবার মতো গরম ছিল। যেই সে বাঁদিকে দেখল, তার একটি ভাঙা ইমার্জেন্সি দরজা চোখে পড়ল। সে কোনোমতে হামাগুড়ি দিয়ে সেই ভাঙা দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। এখানে অবাক করার মতো বিষয় হলো, সে এতটাই সজাগ ছিল যে নিজের ফোন বের করে বাবাকে লন্ডন ভিডিও কল করল। প্লেন ফাটিয়েছে বাবা, প্লেন ফাটিয়েছে। তাকে ক্র্যাশ সাইটের কাছের গেট থেকে বাইরে আসতে দেখে এক হাসপাতালের কর্মীর নজর তার উপর পড়ল এবং সে তাকে সাহায্য করার চেষ্টা করল। স্যার, চলুন আমার সঙ্গে, অ্যাম্বুলেন্স বাইরেই আছে। কিন্তু আঘাতের কারণে বিশ্বাস তার হাত ছাড়িয়ে নিল এবং আবার ক্র্যাশ সাইটের দিকে যেতে লাগলো। না, আমার ভাই অজয় এখনও ভেতরে আছে, আমাকে তাকে খুঁজতে হবে। 12ই জুন AI 171-এর টেক অফের 1 ঘণ্টা আগে ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল তার বৃদ্ধ বাবাকে ফোন করলেন। আর 1-2 ফ্লাইট, তারপর সবসময় আপনার বাবা। ডক্টর কুমি ব্যাস, উদয়পুরের একজন সুপরিচিত ডাক্তার, তার পুরো পরিবারের সঙ্গে লন্ডনে বসতি স্থাপন করতে যাচ্ছিলেন। অন্যদিকে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও একই ফ্লাইটে ছিলেন, যিনি তার পরিবারের সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছিলেন। কার্গো মোটরসের মালিক প্রমুখ নন্দা এবং তাঁর স্ত্রী তাদের ছেলে প্রয়াসকে বিদেশে পড়াশোনার জন্য সেট করতে যাচ্ছিলেন। এই ফ্লাইটে আরও অনেক যাত্রী ছিলেন। কিছু দাদু দিদা, যারা প্রথমবারের মতো তাদের নাতি নাতনিদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। আবার কিছু বাবা মা, যারা বহু বছর পর বিদেশে থাকা তাদের সন্তানদের দেখতে যাচ্ছিলেন। অনেক ছাত্র, যারা তাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছিলেন। এবং সেই ফ্লাইটেই ছিলেন যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ব্যবসায়ী বিশ্বাস কুমার রমেশ। সিট 11 ঠিক ইমার্জেন্সি এক্সিটের কাছে। একই লাইনে সিট 11 যেতে তার ভাইও বসেছিলেন। দুজনেই গুজরাটে ছুটি কাটিয়ে ফিরছিলেন। আবহাওয়া ঠিক ছিল, আকাশও পরিষ্কার ছিল, তাপমাত্রা কিছুটা বেশি ছিল, কিন্তু প্লেন ওড়ানোর মতো ছিল, মানে সবকিছু ঠিকই লাগছিল। ফ্লাইট AI 171 পুরো 3.5 কিমি দীর্ঘ রানওয়ে ব্যবহার করে টেক অফ করল। কিন্তু যেই প্লেন 625 ফুট উচ্চতায় পৌঁছালো, সেটি হঠাৎ করে নিচে নামতে শুরু করল। টেক অফের মাত্র কয়েক সেকেন্ড হয়েছিল, তখনই সবুজ এবং সাদা ইমার্জেন্সি লাইট জ্বলে উঠল। পাইলট সুমিত সাবারওয়াল তার ভীত কণ্ঠে চিৎকার করে উঠলেন, মেডে, পাওয়ার চলে গেছে, থ্রাস্ট নেই, উপরে যেতে পার। কোয়ার্টারে মেসে লাঞ্চ টাইম চলছিল। একজন ডাক্তার রামকৃষ্ণ তার খাবার খাচ্ছিলেন। তখনই তিনি একটি জোরে শব্দ শুনলেন এবং হতবাক হয়ে গেলেন। বাইরে থেকে কিছু ডাক্তার চিৎকার করে উঠলেন, যারা ওপরের আকাশের দিকে তাকিয়ে আতঙ্কে ছিলেন। ওই দেখুন, ওই প্লেনটা কত নিচে উঠছে। এবং টেক অফের মাত্র 30 সেকেন্ড পরেই ত্রাসদি ঘটল। AI 171 সোজা এসে কলেজ হোস্টেলের সঙ্গে ধাক্কা খেল। এটি ছিল বোয়িংয়ের ড্রিম লাইনার প্লেন। কিন্তু সেদিন ক্যাপ্টেন সাবারওয়ালের বাবার সঙ্গে সময় কাটানোর স্বপ্ন সেখানে শেষ হয়ে গেল। উদয়পুরের ডাক্তার এবং তার পরিবার, যারা লন্ডনে নতুন জীবন শুরু করতে যাচ্ছিলেন, তাদের গল্পও সেখানে শেষ হয়ে গেল। বিজয় রূপানী, যার ভাগ্যবান সংখ্যা ছিল 1206, সেই তারিখেই পৃথিবী ছেড়ে চলে গেলেন। দাদু দিদা, যারা প্রথমবারের মতো নাতি নাতনিদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, সেই ছাত্ররা, যারা তাদের কেরিয়ার শুরু করতে যাচ্ছিলেন, সবকিছু মাত্র 1 মিনিটের মধ্যে শেষ। ধোঁয়া, আগুন, চিৎকার, চেঁচামেচি। জানিয়ে রাখি, এই ভয়াবহ দুর্ঘটনায় দেশের কিছু তরুণ ডাক্তারও প্রাণ হারিয়েছেন। তবু যে ট্রেনি ডাক্তার এবং ছাত্ররা বেঁচে গিয়েছিলেন, তারা সঙ্গে সঙ্গে ধ্বংসাবশেষে আটকে পড়া তাদের সহকর্মীদের বের করতে লেগে পড়লেন। এটি তাদের উদ্দীপনা এবং দ্রুততার কারণেই ছিল যে অনেক জীবন বাঁচানো সম্ভব হয়েছিল, কারণ উদ্ধারকারী দল অনেক দেরিতে পৌঁছেছিল। ডাক্তাররা দিনরাত এক করে দিয়েছিলেন যাতে মৃতদেহের DNA নমুনা সংগ্রহ করা যায় এবং তাদের পরিবারকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য হস্তান্তর করা যায়। সেই 242 জন যাত্রীর মধ্যে মাত্র একজনই জীবিত বেরিয়ে আসতে পেরেছিল। এমার্জেন্সি এক্সিটের কাছে সিট 11A-তে বসা বিশ্বাস কুমার। ভাগ্যের এক অলৌকিক ঘটনা। এরপরে বিমানের উড্ডয়ন এবং ক্র্যাশের কিছু অস্পষ্ট ভিডিও ক্লিপ সামনে এলো, যার ভিত্তিতে অনেক বিমান বিশেষজ্ঞরা বিভিন্ন তথ্য দিয়েছেন, যা আমরা এখন আপনার জন্য সহজ ভাষায় ব্যাখ্যা করব। তত্ত্বলেখ, ল্যান্ডিং গিয়ার চাকা ভেতরে ঢোকানো হয়নি। এই তথ্য অনুযায়ী বিমানের ল্যান্ডিং গিয়ার, অর্থাৎ তার চাকাগুলো পুরো ফ্লাইট জুড়ে বাইরেই ছিল। এমনকি যখন প্লেন নিচে নামছিল তখনও, যদিও সাধারণত উড্ডয়নের 5 সেকেন্ডের মধ্যে সেগুলোকে টেনে নেওয়া হয়। এর ফলে বাতাসের চাপ বাড়ে, জ্বালানি দ্রুত খরচ হয় এবং প্লেনের গতিও কমে যায়। কিন্তু পাইলট টেক অফের কয়েক সেকেন্ড পরেই এমার্জেন্সি কল দিয়েছিলেন। তাই এমন হতে পারে যে হয়তো কোনো বড়সড় গণ্ডগোল ছিল, যেখানে তারা চাকা ভেতরে ঢোকাতে ভুলে গেছেন। আর তাছাড়াও এমন শক্তিশালী দুটি ইঞ্জিনযুক্ত প্লেনের ক্ষেত্রে শুধু চাকা একা ক্র্যাশের কারণ হতে পারে না। এখানে অনুমান করা হচ্ছে যে বিমানের ডানাগুলোকে উঠতে সাহায্যকারী ফ্ল্যাপগুলো পুরোপুরি খোলা ছিল কিনা। বন্ধুরা, জানিয়ে রাখি, এমনটা হুবহু 1987 সালে আমেরিকায় ঘটেছিল,
যেখানে ফ্ল্যাপ সেটিং ভুল হওয়ার কারণে প্লেন কিছুটা উপরে উঠেছিল, তারপর হঠাৎ করে নিচে নেমে ক্র্যাশ হয়ে গিয়েছিল। সেই দুর্ঘটনায় কেউ বাঁচতে পারেনি। আর যখন প্লেন 242 জন মানুষে ভরা হয়ে ভারী হয়ে যায়, তখন যদি ফ্ল্যাপগুলো সঠিকভাবে না খোলে, তাহলে প্লেন ইঞ্জিনের নিখুঁতভাবে চলার পরেও নিচে নেমে আসতে পারে। তবে পরে যে প্লেনের ধ্বংসাবশেষের ছবি সামনে এলো, তাতে পরিষ্কার দেখা গেল যে ফ্ল্যাপগুলো খোলা ছিল, আর সুমিত সবরওয়ালের মতো একজন সিনিয়র পাইলট, যার 8200 ঘন্টা প্লেন চালানোর অভিজ্ঞতা ছিল, তিনি এমন মৌলিক ভুল করতে পারেন না। তথ্য 3, উড্ডয়নের সময় ইঞ্জিনে পর্যাপ্ত শক্তি ছিল না। সাধারণত 2.5 থেকে 3 কিমি পথ উড্ডয়নের জন্য যথেষ্ট হয়, কিন্তু এয়ার ইন্ডিয়ার বিমানকে তবুও পুরো 3.5 কিমি লেগেছিল টেক অফের জন্য। তাই এখানে এমন হতে পারে যে ইঞ্জিন পুরোপুরি শক্তি দিতে পারছিল না, আর এই কথাই তো পাইলট নিজেই ইমার্জেন্সি কলে বলেছিলেন। এখন যদি আমরা এটিকে তীব্র গরম এবং প্লেনের ভারী ওজনের মতো কারণগুলির সাথে যোগ করি, তাহলে ইঞ্জিনের শক্তি আরও কম হতে পারে। কিন্তু বন্ধুরা, এই প্লেনের ডান ইঞ্জিন মার্চ 2025-এই পরিবর্তন করা হয়েছিল এবং এপ্রিল 2025-এ বাম ইঞ্জিনের পরীক্ষা হয়েছিল, এবং দুটির কোনোটিতেই কোনো ত্রুটি পাওয়া যায়নি। তাই যদি ইঞ্জিনের শক্তি কম হয়, ফ্ল্যাপ এবং ল্যান্ডিং গিয়ারের সমস্যা থাকে, তাহলে এই তিনটি মিলে অবশ্যই একটি প্রাণঘাতী কারণ হতে পারে। তত্ত্ব 4, র্যাম এয়ার টারবাইন বা র্যাটের ব্যবহার। দুটি ইঞ্জিনই ফেল। ক্র্যাশের কয়েকদিন পর একটি কিছুটা স্পষ্ট ভিডিও সামনে এলো, যা 17 বছর বয়সী একটি ছেলে কাছের গ্রামের ছাদ থেকে তৈরি করেছিল। এতে দেখা গিয়েছিল যে প্লেনের ডানার নিচে একটি ছোট ধূসর রঙের জিনিস বাইরে আসছিল, যা মনে করা হচ্ছে যে র্যাট অর্থাৎ র্যাম এয়ার টারবাইন চালু হওয়ার কারণ হতে পারে। এটি এমন একটি যন্ত্র যা নিজে থেকেই চালু হয়ে যায় যখন দুটি ইঞ্জিনই ফেল হয়, বা যখন পুরো ইলেকট্রিক্যাল সিস্টেম ফেল হয়ে যায়। মানে ধরুন ঠিক একটি ব্যাকআপ ইনভার্টারের মতো, যা কেবল এতটাই শক্তি দেয় যে প্লেনের কন্ট্রোল এবং যোগাযোগ চলতে থাকে। এই তত্ত্বকে আরও দৃঢ় করে ভিডিওতে শোনা সেই উচ্চ শব্দ, যা র্যাট যন্ত্রের শব্দের সাথে মিলে যায়। এখানে আরও একটি প্রমাণ পাওয়া যায় সেই একমাত্র জীবিত ব্যক্তির থেকে, যিনি জানিয়েছেন যে ক্র্যাশের আগে একটি জোরে বিস্ফোরণ হয়েছিল, তারপর কেবিনের আলো মিটমিট করতে শুরু করেছিল। কিন্তু এখানে একটি বিষয় আসে যে উচ্চতায় এই দুর্ঘটনা ঘটেছিল, অর্থাৎ 625 ফুট, সেখানে র্যাট যন্ত্র কার্যকর হয় না। ঠিক এমনই কিছু 2020 সালের ইংল্যান্ডের ঘটনাতেও ঘটেছিল, যেখানে ফ্লাইট 3580 ফুট উচ্চতায় পৌঁছেছিল, তখনই দুটি ইঞ্জিন ফেল হয়ে গিয়েছিল। কিন্তু এত উচ্চতায়ও ব্যাকআপ ইনভার্টার কাজ দেখিয়েছিল, যার ফলে প্লেন নিরাপদে অবতরণ করতে পেরেছিল। আর বন্ধুরা, যদি এমন কিছু হয়েও থাকে, তাহলে নিশ্চয়ই খুব বড় কোনো সমস্যা হয়েছিল, যেমন পুরো জ্বালানিতে ভেজাল মেশানো, কারণ প্লেনের ট্যাঙ্ক পুরো ভরতে প্রায় 42 মিনিট লাগে। তবে এটি একটি দীর্ঘ ফ্লাইটের জন্য সাধারণ ব্যাপার। বন্ধুরা, এমন হতে পারে যে হঠাৎ করে পাখি ইঞ্জিনে ঢুকে গিয়েছিল, কিন্তু সেই ভিডিওতে ইঞ্জিনের আগুন বের হতে দেখা যায়নি এবং কোনো পাখিও দেখা যায়নি। আর যেহেতু টেক অফের পর পাইলট ইমার্জেন্সি কল দিয়েছিলেন, তাই এমন হতে পারে যে দুটি ইঞ্জিন তখনই ফেল হয়েছিল যখন প্লেন এতটাই গতি পেয়ে গিয়েছিল যে উড্ডয়ন আর থামানো যেত না। আর বন্ধুরা, যদি এখন আপনাদের এটির সবচেয়ে যুক্তির কারণ মনে হচ্ছে, তবে জানিয়ে রাখি যে দুটি ইঞ্জিন ফেল হওয়া খুবই বিরল, আর শুধু একটি ফোন ভিডিওর ভিত্তিতে আমরা এটাকে নিশ্চিত বলতে পারি না। এর জন্য হয়তো মাস বা বছর অপেক্ষা করতে হবে, যতক্ষণ না ভাঙা ককপিট ভয়েস রেকর্ডার সিভিআর এবং ফ্লাইট ডেটা রেকর্ডারকে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি পুরোপুরি পরীক্ষা করে নেয়। জানিয়ে রাখি, এখানে একটি কমিটি, যার মধ্যে বাবু এবং বিমান সংস্থার লোকেরাও অন্তর্ভুক্ত আছেন, তারা শিল্পের পুরো নিরাপত্তা নিয়ে তদন্ত করছেন। চলুন বন্ধুরা, আবার এয়ার ইন্ডিয়াতে ফিরে আসি। জানিয়ে রাখি যে 2015 থেকে 2024 সালের মধ্যে তাদের 787 ড্রিমলাইনার প্লেনগুলিতে মোট 32টি প্রযুক্তিগত ত্রুটি পাওয়া গেছে, যদিও এর মধ্যে মাত্র 2টি ক্ষেত্রে দুর্ঘটনা ঘটেছে, এবং সেগুলো এমন যেখানে মাত্র কয়েকজন যাত্রী আহত হয়েছেন। 2011 সালে ড্রিমলাইনার বিশ্বব্যাপী চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত AI-171-এই প্রথম এমন ক্র্যাশ যেখানে প্রাণহানি ঘটেছে, এবং সেটাও এমন যেখানে পুরো বিমানকেই উড়ে গেছে। এখন পর্যন্ত সবচেয়ে বড় দুর্ঘটনাগুলো পুরনো বোয়িং 737-800 বিমানগুলিতে ঘটেছে, এবং সেটাও তখন যখন এয়ার ইন্ডিয়া সরকারি নিয়ন্ত্রণে ছিল। যেমন 2010 সালের দুর্ঘটনা, যখন দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া ফ্লাইট ম্যাঙ্গালোরের রানওয়েতে পিছলে গিয়েছিল, যেখানে দুর্ভাগ্যবশত 167 জনের মধ্যে 158 জন মারা গিয়েছিলেন। তারপর 2020 সালে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট ভারী বৃষ্টিতে কুঁজিকর বিমানবন্দরে রানওয়ে থেকে পিছলে খাদে পড়ে গিয়েছিল এবং 2 টুকরো হয়ে গিয়েছিল, যেখানে 18 জন মারা গিয়েছিলেন এবং 120 জনেরও বেশি আহত হয়েছিলেন।
এমনটা মনে করা হয়েছিল যে 2022 সাল নাগাদ এই সব কিছু বদলে যাবে, যখন টাটা সান্স এয়ার ইন্ডিয়াকে 18,000 কোটি টাকায় কিনেছিল। এটি এক প্রকারের ঘরে ফেলা ছিল, কারণ এয়ার ইন্ডিয়া শুরু তো 1932 সালে টাটা পরিবারের টাটা এয়ারলাইন্স থেকেই হয়েছিল। আর সত্যি টাটা এয়ারলাইন্সকে এক অর্থে পুনরুজ্জীবিত করেছে, কারণ 2023 সালে যেখানে কোম্পানি 11,387 কোটি টাকা লোকসান করেছিল, সেটি 2024 সালে কমে 444 কোটি টাকা নেমে এসেছিল। কিন্তু 2022 সাল থেকে ডিজিসিএ এর কর্মকর্তারা এয়ার ইন্ডিয়ার ওপর একাধিকবার বিমানের নিরাপত্তার দিকে মনোযোগ না দেওয়ার জন্য জরিমানা আরোপ করেছেন। জানিয়ে রাখি যে প্রথমে নিরাপত্তার ব্যাপারে অবহেলার অভিযোগ ওঠে ক্যাপ্টেন মনীষ উপালের ওপর, যিনি এয়ার ইন্ডিয়া ফ্লাইট অপারেশনের দায়িত্বে ছিলেন। তার ওপর 2020 সালেও এয়ার এশিয়া ইন্ডিয়াতে থাকাকালীন নিরাপত্তা ত্রুটির জন্য সাসপেনশন জারি হয়েছিল। এরপর ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার ওপর এতটাই চাপ সৃষ্টি করে যে তারা নিরাপত্তা পরীক্ষাকে উন্নত করতে বাধ্য হয়। ফলস্বরূপ 12 জুন থেকে 17 জুনের মধ্যে এয়ার ইন্ডিয়াকে মোট 83টি ফ্লাইটের মধ্যে 67টি বোয়িং ড্রিমলাইনার বাতিল করতে হয়েছিল। শুধু তাই নয়, তারা উড়ান স্টাফের শিফট এবং টাইমিংয়ে অবহেলার কারণে 3 কর্মকর্তাকে বরখাস্ত করেছে। যদিও জানিয়ে রাখি যে সম্প্রতি এয়ার ইন্ডিয়া 33টি ড্রিমলাইনার বিমানের বেশিরভাগের পরীক্ষায় কোনো বড় নিরাপত্তা সমস্যা সামনে আসেনি। তবুও কর্মকর্তারা কোনো ত্রুটি রাখছেন না, কারণ এখন এখানে AI-171 ফ্লাইটের উড্ডয়নের আগে চেকিং স্টাফদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের মোবাইল ফোনেরও পরীক্ষা করা হচ্ছে, যাতে কোনো চালবাজি বা ষড়যন্ত্রই থাকলে সূত্র পাওয়া যায়। বন্ধুরা, জানিয়ে রাখি যে এই বিরলতম দুর্ঘটনার ব্ল্যাক বক্সেরও তদন্ত চলছে এবং আশা করা হচ্ছে যে এয়ার ইন্ডিয়া এখন তাদের নিরাপত্তা নিয়মাবলী আরও কঠোর করবে। এই দুঃখজনক ঘটনা আমাদের অসম্পূর্ণ স্বপ্নের কথা মনে করিয়ে দেয় এবং জানায় যে কিভাবে জীবন এক মুহূর্তে বদলে যায়।